গেল রোববার রাতে যেই ম্যাচের দিকে সবার আকর্ষণ ছিল, নজর ছিল, সেই ম্যাচের ফলের বাইরে ওই ম্যাচে কি কি হয়, মাঠে কি হয়, টানেলে কি হয়, মাঠের বাইরের আগে থেকেই তো এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ জিতেছে, তবে রিয়াল মাদ্রিদের জয়ের পরও মাঠের শেষে হাতাহাতি। ইনফ্যাক্ট ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আলাদা করেও মনে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে খবর বেরোচ্ছে একের পর এক। এখন ভিনিসিয়াস জুনিয়রের ওই রিয়াকশনের বাইরে শেষে গিয়ে দুই টিমের রিয়াকশন, অনেক কিছু নিয়ে আমরা কথা বলতে পারবো। ইনফ্যাক্ট হচ্ছে কি আপনার মাঠে কোন মোমেন্টে কে কাকে কি বলেছে সেই জিনিসগুলো কিন্তু এখন হচ্ছে কি আপনার আস্তে আস্তে বের হচ্ছে, সবকিছু ডকুমেন্টেড। এটা নিয়ে আমরা সারা সপ্তাহ জুড়ে আলোচনা করতে পারবো। তবে তার আগে আমরা একটু যদি এইটা নিয়ে আলোচনা করি যে লা লিগা কি রিয়াল মাদ্রিদের জন্য এখন উপযোগী হয়ে গেছে, মানে এখন শীর্ষস্থানে তাদের যে লিড লা লিগাতে, সেটা কি রিয়াল মাদ্রিদকে লা লিগা জিতিয়ে দিচ্ছে? টু আর্লি, তাই না? দেখেন এইটা মনে হয় একটু টু আর্লি, তবে ওই হিসেবটা তো আপনার বরাবরই আসে যে সিজনের প্রথম এল ক্লাসিকো যে জিতে লা লিগা শিরোপাটা শেষ পর্যন্ত সে পায়, অনেক সে একটা ফেভারেবল পজিশনেই থাকে। সেই জিনিসটা রিয়াল মাদ্রিদ কাজে লাগাতে চাইবে, কারণ বার্সেলোনার সাথে তাদের পয়েন্টের ব্যবধান হয়ে গেছে 5, এবং বার্সেলোনার এখন আসলে যেই অবস্থা, ইনফ্যাক্ট এই সিজনটা জুড়েই ধরেন হচ্ছে গিয়ে তারা আপনার ম্যাচ হারলো লা লিগায় হচ্ছে গিয়ে আপনার 2টা, একটা ম্যাচ ড্র করলো, তারপরও বার্সেলোনার যে খেলার ধরন সেইটা নিয়েই কিন্তু সবে আসলে চিন্তা করছে। এই দল নিয়ে, যেই দলটা নিয়ে হ্যান্সি ফ্লিক গেলবার শিরোপা জিতেছে, সেই দলটা নিয়ে এইবার তারা আলটিমেটলি ওই টাইটেল রেসে থাকতে পারবে কিনা, যেটা দেখার সেটা হচ্ছে 5 পয়েন্টের ডিফারেন্স। তবে সিজন এখনো অনেকটা বাকি, আতলেতিকো মাদ্রিদ রিয়াল বেতিসকে হারিয়েছে, বেতিসকে হারিয়ে তারা সিজনের প্রথম আওয়ে ম্যাচ জিতেছে। প্রশ্ন হচ্ছে যে আতলেতিকো মাদ্রিদ আর ওই রেসে থাকবে কিনা। আমার ধারণা হয়তো তারা সেই রেসে থাকতে পারবে না। আলটিমেটলি ওই রিয়াল ভার্সেস বার্সেলোনা লা লিগার সমীকরণ ওই জায়গাতে। তো তাই যদি সমীকরণ হয়, তাহলে এবার আসেন আমরা বাকি সিজনটা কেমন যেতে পারে সেটা এই এল ক্লাসিকোর আলোকে আলোচনা করার চেষ্টা যদি করি। ভিনিসিয়াসের সঙ্গে শাবি আলোনসোর ওই দূরত্বটা খুব দ্রুত মেটানো বোধ হয় প্রয়োজন। প্রথমত ভিনিসিয়াস জুনিয়র গোটা ম্যাচে দারুণ করেছেন। এটা আন্ডারস্ট্যান্ডেবল যে তার মেজাজ খারাপ হবে 71 মিনিটে 72 মিনিটে যখন তাকে বদলি করে নেওয়া হবে, খুবই স্বাভাবিক। কিন্তু বদলি হওয়ার সময় আপনি ওই রিয়াকশন আসলে দেখাতে পারেন না। কোচ যদি আপনার শত্রুও হন, একজন প্রফেশনাল ফুটবলার যিনি ওই লেভেলে খেলেন, যিনি প্রতিদিন হাজার কোটি হেট্রেড কমেন্ট ডিল করেন, তার জন্য এই ব্যাপারগুলো আসলে মামুলি হওয়ার কথা ছিল। কিন্তু ভিনিসিয়াসকে নিয়ে লোকেদের বরাবরই যে সমালোচনাটা, যেটা হয়তো তার গতবারের ব্যালন ডি'অর না পাওয়ার পেছনেও একটা প্রভাব রেখে থাকতে পারে। গতবারের আগের বার আরে এটা তো এইবার ব্যালন ডি'অর তো উসমান ডেম্বেলে পেয়েছেন, আগের বার মানে দুইটা হয়ে গেছে। হ্যাঁ, মানে আপনি ওটার গতবার হচ্ছেন। যাই হোক, ভিনিসিয়াস ওইখানে তার একটা প্রভাব ছিল বলে অনেকে মনে করেন। এবং এই যে রিয়াকশনটা তিনি যেটা করতে পারতেন, তিনি হয়তো স্বাভাবিকভাবে মেজাজ খারাপ হয়েছে, তিনি যখন বলছেন যে না থাকবো না, এই ক্লাবে থাকবো না, আমি চলে যাওয়াই ভালো, মানে এটাকে একটা অভিমানের সুরে তিনি বলছেন, যেটা বোঝা যায় তিনি রিয়াল মাদ্রিদেই থাকতে চান, রিয়াল মাদ্রিদ তাকে চায়। যদিও কন্ট্রাক্টের আর 1 বছর বাকি আছে, ভিনিসিয়াসকে দরকার হবে শাবি আলোনসোর। আপনি দেখেন যে শাবি আলোনসোর গেমে চলার সময় তার চেঞ্জগুলো দেখেন, অথবা আপনি স্টার্টিং 11-এ চেঞ্জ দেখেন। এই ম্যাচে মাসনাতুনোকে তিনি নামানি নাই, খুবই স্বাভাবিক, 18 বছর ফুটবলারকে দরকার হয় নাই। কামাভিঙ্গাকে একটা এক্সট্রা মিডফিল্ডার হিসেবে তিনি ইউজ করলেন, যেটা আলটিমেটলি ডেলিভার করেছে। এবং শাবি আলোনসোর এই প্যাটার্নটা বা নতুন প্রজেক্টটা হচ্ছে এরকম, যেই ম্যাচে তার যাকে লাগবে তিনি তাকে তুলে নিয়ে আসবেন। আগের ম্যাচে তিনি কি করেছেন না করেছেন সেটা তিনি ভাববেন না। তিনি একজন ফুটবলারকে খুব ভালো মতন চেনেন, কে কি ফিচার দিতে পারেন তিনি সেটা জানেন। এখন এইটা নিয়ে প্রশ্ন করা হচ্ছিল শাবি আলোনসোকে যে আপনার কি অবস্থা, আপনার প্লেয়ার তো রাগ করছে। তখন তিনি বলছেন যে আপাতত উদযাপন করি, পরে দেখবো। নিশ্চয়ই এতক্ষণে দুজনের কথা হয়ে গেছে। না, 2 দিন আবার ছুটিও দেওয়া হয়েছে, মানে হবে একটা কথা, যখন আজকে ছুটি, কালকে চলে আসবেন হয়তো, তখন একটা কথাবার্তা হওয়ার ক্ষেত্র প্রস্তুত হবে, এবং দেখবেন ক্যামেরার লেন্স সব ওইদিকে যাচ্ছে যে ভিনিসিয়াস আর শাবি কি করছেন। এই ঝামেলাটা আমার কাছে মনে হয় যে এটা মোর লাইক মনোমালিন্য, যেটা ভিনিসিয়াসের মতো ছেলে মানুষের যিনি করেন তার কাছ থেকেই আসা সম্ভব। আমরা আগের বারের ব্যালন ডি'অরের পর থেকে আমরা আসলে বলছিলাম তার ওই পারফরমেন্সটা মাঠে না পাওয়া লাস্ট সিজনে, তখনও কিন্তু বলা হচ্ছিল যে আপনার উনি মেন্টালি ধরেন হচ্ছে এই জিনিসগুলো আসলে সবসময় নিতে পারেন না, তিনি যে আসলে চাপে থাকেন সেই জিনিসটা তার
ওই অ্যাক্টিভিটিসেও বোঝা যায়। এই ম্যাচে যখন তাকে বদল করার ওই টাইমটা এলো, যখন বদল করার সিগন্যালটা দেওয়া হলো, উনি 5 বার হচ্ছে গিয়ে আলোনসোকে জিজ্ঞেস করেছেন আমি মানে আলোনসো সেদিকে আপনার খেয়ালও করেন নাই, কারণ তিনি যে ডিসিশন নিয়েছেন সেটা তো নিয়ে নিয়েছেন। আবার ধরেন ভিনিসিয়াস ওই কথাটা বলার পরও আপনি খেয়াল করেন যখন গ্যাঞ্জামটা শুরু হলো, মানে সব ছিঁড়ে টিরে তিনি হচ্ছে গিয়ে মাঠে এসে সেই জায়গায় তিনি চলেছেন, কারণ তার ক্লাবকে নিয়ে কোনো কথা আসলে বলা যাবে না। এইটা হচ্ছে গিয়ে তার মেইন জিনিসটা, যে আমি তো রিয়াল মাদ্রিদের প্লেয়ার, যেইটাই হোক, ধরেন ঘর সংসারে একটু ঝগড়াঝাটি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, সে তো তার মানে ফ্যামিলিকে ছেড়ে যাচ্ছে না। পরে আবার তিনি বলছেন যে আমি বার্সেলোনা কোনো ফুটবলারকেও আসলে গালমন্দ করতে চাই না, আমি চাই না তারা অসম্মানিত হোক, আমি চাই না তাদেরকে নিয়ে কেউ কটু কথা বলুক। এইটা আসলে ম্যাচ শেষের একটা অ্যাড্রিনালিন রাশ, যেটার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল লামিন ইয়ামালের ওই কথার কারণে, যেটা আমাদেরকে নিয়ে যাবে পরবর্তী টপিকে। সেটা হচ্ছে লামিন ইয়ামালের কি আসলেই থামা প্রয়োজন কিনা, যে কখন তিনি কি বলবেন। কারণ এখন তো দেখা যাচ্ছে বা মনে হচ্ছে পারফরমেন্সে এগুলোর প্রভাব পড়তে শুরু করেছে। তার মাঠের বাইরের কাণ্ড কীর্তি এখন যদি মাঠে প্রভাব ফেলে, তাহলে লামিন ইয়ামাল কি আবার আনসু ফাতি হয়ে যাবেন নাকি? দেখেন লামিন ইয়ামালের বয়স কত সেটা হিসাব করেন, 18 বছর বয়সী ছেলেকে তো আপনারা ছেড়ে দিতে পারবেন না। তার জন্য মানে ওই জিনিসটা তো এর আগে তাকে এইভাবে ফেস করতে হয়নি। হ্যাঁ, এর আগেও তিনি সান্তিয়াগো বার্নাবিউতে এসে এল ক্লাসিকো তিনি খেলেছেন। এল ক্লাসিকোই তো ধরেন হচ্ছে গিয়ে বার্সেলোনা করেছেন, হ্যাঁ গোলও করেছেন, মানে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ বা ওই রাইভেলারি ম্যাচ হিসেব করেন। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগে আপনি পিএসজির সাথে খেলতে পারেন, দ্যাটস ডিফারেন্ট প্রজেক্ট, ডিফারেন্ট চ্যাপ্টার। কিন্তু কখনো কি আসলে তিনি ওই জিনিসটা ফেস করেছেন? তার কাছে বল যাওয়া মাত্র পুরো স্টেডিয়াম হচ্ছে গিয়ে তার এগেইনস্টে রিঅ্যাক্ট করছে? কখনো এইভাবে ক্ষুব্ধভাবে না। ওইটা তো আপনার রিয়াল বার্সা হলে জিনিসটা হয়, কিন্তু এইভাবে করে নাই। এই জিনিসগুলোই কিন্তু আলটিমেটলি তার উপর চাপ প্রয়োগ করেছে। এখন যেই জিনিসটা আপনি আরো একটা জিনিস ঘুরে ফিরে আসেন, ক্রিশ্চিয়ানো রোনালদো মনে হয় আপনার গেল বছরই মনে হয় একবার কোনো একটা জায়গায় তিনি কমেন্টস করেছিলেন যে লামিন ইয়ামাল সম্পর্কে, যে এই ছেলেটাকে আসলে মিডিয়ার এইসব কথাবার্তার আড়ালে রাখা উচিত, ওকে ওর মতো করে আরেকটু দেওয়া উচিত, কারণ একে রাখতে হবে ওয়ার্ল্ড ফুটবলের জন্য। রাখতে হবে মিনস হচ্ছে ও যেন ওই আনসু ফাতি না হয়ে যায়, সেই দিকটায় খেয়াল রাখতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে লামিন ইয়ামাল তো এরই মধ্যে অনেকটুকু পাবলিক হয়ে গেছেন অ্যাজ ইন আপনি তার পরিবারের সবাইকে চেনেন, তার সব কিছু নিয়ে অনুসরণ করা হয়, সবাই কাটাছেড়া করেন। হয়তো 20 বছর আগে ঘটনাটা এমন ছিল না, রোনালদোরা যখন কেবলমাত্র ফুটবলার হয়ে উঠছেন তখন তো সোশ্যাল মিডিয়ার এত দৌরাত্ম ছিল না। কিন্তু লামিন ইয়ামালও নিজেকে পাবলিক করছেন, তিনি যেখানে বান্ধবীকে নিয়ে ঘুরতে যাচ্ছেন সেটা যাওয়ার আগে সবাই জেনে যাচ্ছে কি ঘটছে। এখন বান্ধবীকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, আড়ালে যেতে চাইছেন তাও তো না, মানে তিনি তো নিয়ে এসে ডাগ আউটে বসায় রাখতেছেন, এবং তার হান্সি ফ্লিকের সঙ্গে তার আলোচনা হচ্ছে, সবার সঙ্গে আলোচনা হচ্ছে। যখন মাঠে পারফরমেন্স থাকে না, যদিও লামিন ইয়ামাল পুরোপুরি ফিট নন এবং ফিটনেস পুরোপুরি রিগেইন করতে পারলে হয়তো আবার তাকে আগের ঝলকে দেখা যাবে, কিন্তু ইয়ামালকে এখন তো বার্সেলোনার রক্ষা করা দরকার। বার্সেলোনার ইতিহাসে আপনি দেখেন, এই বার্সেলোনা রোনালদিনিওকে আটকাতে পারে নাই। রোনালদিনিও কিন্তু তার ক্যারিয়ারে আরও দিতে পারতেন বার্সেলোনাকে, তার আগে সেটা খাটো করে নিয়ে আসতে হলো। একটা সময় গার্দিওলা এসে বললেন যে না, এই ডিসিপ্লিন যার ঠিক নাই তাকে আমি রাখতে পারছি না, সরি। যদিও লামিন ইয়ামালের ডিসিপ্লিন নিয়ে কোনো কথা কখনো হয় নাই, তিনি মানে আমরা যতটুকু এখান থেকে জানি যে তিনি ডিসিপ্লিন মেনটেন করেই চলেন, কিন্তু ডিসিপ্লিনের বাইরেও মাঠের অনেক ঘটনা আপনার কাজে প্রভাব রাখতে পারে বা ফেলতে পারে। রোনালদিনিওর পরে আসেন নেইমারের কথা। নেইমারও কিন্তু ধরেন খাটো হয়ে গেল, যদিও সেখানে অন্য প্রসঙ্গ ছিল, কিন্তু পরে গিয়ে পিএসজিতে যখন গেছেন তখন তার আচার ব্যবহার বা তার মাঠের বাইরের জীবনটা অনেক বেশি হাইলাইটেড হয়েছে। লামিন ইয়ামাল ইন্টারেস্টিংলি তিনি আসলে গুরু মানেন নেইমারকে। নেইমারের সঙ্গে এই গ্রীষ্মেও তো বোধহয় দেখা করে এলেন না? তো এইগুলো আসলে আলটিমেটলি লামিন ইয়ামালের মতো ফুটবলকে কতখানি হেল্প করবে, তার চেয়ে বড় কথা সম্ভবত বার্সেলোনা এখানে ইন্টারভিন করতে পারে, যে তুমি আমার সবচেয়ে বড় সম্পদ, তোমার উপরে নির্ভর করছে আমার ক্লাবের ভবিষ্যৎ, তুমি এখন আসলে এই জিনিসগুলোকে একটু গুছিয়ে আনতে পারো কিনা। আমার মনে হয় লামিন ইয়ামাল এটা ভাবার একটা সময় বোধহয় পেয়েছেন। মানুষের লাইফে তো আপনার কখনো কখনো এই ধরনের সিচুয়েশন আসলে দরকার পড়ে নতুন করে চিন্তা ভাবনা করার জন্য। সেই জিনিসটা আসলে আলটিমেটলি এখন লামিন ইয়ামালের বয়স কম হলো, তার উপর এই চাপগুলো তিনি ফেস করেছেন। এই ম্যাচের আগে, এই সিজনের আগে তিনি কিন্তু উঠছিলেন, মাঠের বাইরেও তাকে নিয়ে আসলে সমালোচনা হচ্ছিল না, তার অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা হচ্ছিল, তিনি কোথায় কোথায় যান, কি কি করেন, কোথায় কোথায় পার্টি করেন, সেগুলো হচ্ছে ডিফারেন্ট। কিন্তু মাঠের খেলা দিয়ে কিন্তু তিনি এই সব কিছু পুষিয়ে ফেলছিলেন। এখন তো তার ওই মাঠের এই সিজনে আপনি যদি গোলের হিসেবটা করেন, লামিন ইয়ামালকে কিন্তু আপনি স্কোর শিটের হচ্ছে প্রথম 10-15 মধ্যে আপনি খুঁজে পাবেন না। তার ইনজুরি ক্রাইসিস একটা ছিল, দ্য মেইন রিজন। বাট তারপরও হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে
ওয়েক আপ একটা সাইন। তিনি মাঠে যা করেন এইটা আর কেউ করতে পারেন না এবং এটা পিওর জয়। লোকে ওইটা বেশি দেখতে চান বলে, আমরা ওইটা বেশি দেখতে চাই বলেই আসলে এই কথাগুলো আমাদের বোধহয় আড়ালে চলে আসে। এখন ওই আলোচনাতেই থাকি। দেখেন লামিন ইয়ামাল যখন ফার্স্ট হাফে একটা ম্যাচের একটা ফেজ আছে, যেই ফেজে ভিনিসিয়াস গেছেন লামিন ইয়ামালকে ধরতে, এবং সেখানে ভিনিসিয়াস যেভাবে যে আক্রোশে বল ক্লিয়ার করেছেন সেই আক্রোশে বোঝা গেছে যে রিয়াল মাদ্রিদ আজ কি অ্যাপ্রোচ নিয়ে নেমেছে। এটা তো লামিন ইয়ামালের কথার সূত্র ধরে, এবং ম্যাচ শেষে দানি কারভাহাল তো ওটা দেখাইলেনি। যদিও কারভাহালের কপাল খারাপ যে এই ম্যাচের পরে তিনি এখন লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন, এবং যে ধারণাটা করা হচ্ছিল স্প্যানিশ টিমে একটা দূরত্ব বাড়বে, কারভাহাল যদি এইভাবে ইনজুরি থাকেন পরের বিশ্বকাপ খেলাটা আসলে তার জন্য কঠিন হয়ে যেতে পারে। আবার ওই ইউরোর কথাই তো আসবে আপনার, ওই ইউরো চিন্তা করেন লামিন ইয়ামাল এবং কারভাহাল যা করেছেন রাইট সাইডে, মানে লামিন ইয়ামালের নিচেই তো খেলেন কারভাহাল, ওই জায়গায় তাদের যে কেমিস্ট্রিটা সেই জিনিসটাও তো আসলে এখন দেখা যাক যে এইটার দ্বৈরথে না সেইটাতে কোনো আপনার হ্যাম্পার হয়। আমি ওটা চেক করি নাই, মানে লামিন ইয়ামাল এবং কারভান কেউ কাউকে নাকি এখন আপনারা ইনস্টাগ্রামে ফলো করছেন না, আমি নিজে চেক করিনি, বাট আমি দেখলাম একটা পোস্টে মানে আনফলোর পর্যায়েও নাকি জিনিসটা চলে গেছে। এইটা মানে আমরা চিন্তা করি যে গ্রোন আপ ম্যান এরা আসলে কি কি করে, একটা ম্যাচ নিয়ে তারা এই সব কিছু করতে পারে, যদিও লামিন ইয়ামাল তো আর গ্রোন আপ নন। যদি এই প্রশ্নটা করা হয়, ফ্র্যাঙ্কি ডিয়ং যেটা করেছেন যে কারভাহাল, এটা তো আড়ালে গিয়ে বলতে পারতেন লামিন ইয়ামালকে ডেকে নিয়ে যে বড় ভাই, হ্যাঁ, তো এটা মাঠের মধ্যে কেন বলতে গেলেন? আপনি কি এর সঙ্গে একমত? ওই মোমেন্টে আসলে হচ্ছে কে কার বড় ভাই ওই সব গোনার সময় আছে নাকি? কারণ মাঠে খেলতে আসলে তখন কি বড় ভাই ছোট ভাই ব্যাপার করে নাকি? বার্সেলোনা আপনি এইখানে খেলেন, আপনি ওইটা চিন্তা করেন রাফিনিয়া ভিনিসিয়াস জুনিয়র, দে হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ। ব্রাজিল ন্যাশনাল টিমের সময় আমরা দেখি, ক্যাম্পে দেখি, ওই মোমেন্টটাতে কিন্তু রাফিনিয়ার মাথায় হচ্ছে ব্রাজিল না, ওই মোমেন্টে তার মাথায় হচ্ছে তুমি আমার বার্সেলোনার প্লেয়ারদেরকে তুমি বলছো বা তাদের প্রতি তুমি রিয়াকশন দেখাচ্ছ, ওই জিনিসগুলোই আলটিমেটলি আসলে চলে এসেছে। কথা তো আপনার এমন পর্যায়েও চলে গেছে, কোর্তোয়াকেও বলা হয়েছে আপনি তো হচ্ছে আরেকজনের গার্লফ্রেন্ড নিয়ে যান, মানে এইসব কথাবার্তাও আসলে ওই ম্যাচের মাঝখানে হয়েছে। তারপর রেফরি কিনে রাখা এইসব, ওই নেগ্রেরা কেস, সেগুলোও আসলে এই ম্যাচের দু দলের ফুটবলারদের কথা। এল ক্লাসিকো শুধুমাত্র মাঠের খেলা না, এটা আসলে মাঠের খেলা ছাপিয়ে রাজনীতি, অপরাজনীতি, অনেক রকম ব্যাপার স্যাপার থাকে। আর এল ক্লাসিকো এবার আমাদেরকে সেই পুরনো ঝাঁঝটা মনে করিয়ে দিয়েছে, যেখানে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের অ্যাডভান্টেজ, রিয়াল মাদ্রিদের স্কোয়াড ডেপথের কারণে, যদিও কারভালকে এখন ছিটকে পড়তে হলো, আর রাফিনিয়াদেরকে কি প্রবলভাবে যে বার্সেলোনা মিস করেছে, দানি ওলমো, রাফিনিয়া, লেভানডস্কি, এইসব ফুটবলার থাকলে এই ম্যাচটা আসলে বার্সেলোনা হয়তো হারে না, অ্যাটলিস্ট ড্রটা নিয়ে তারা ফেরত আসতে পারে। আপনার কিছু বলার আছে লা লিগা নিয়ে? না। প্রেডিকশন, আমরা প্রেডিকশন সিজনের শুরুতে কি দিয়েছিলাম? কে লিগ জিতবে? রিয়াল মাদ্রিদ। তিনজনই রিয়াল মাদ্রিদ দিয়েছিলাম। এখন কি প্রেডিকশন চেঞ্জ করতে চান? এখনো না। এখন কেন চেঞ্জ? অর্ধেক হওয়ার পর তারপর দেখা যাবে সেই পর্যন্ত রিয়াল মাদ্রিদ আসলে রানটা কন্টিনিউ করতে পারে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.